নমস্কার বন্ধুরা। ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরে একটা বড় সড়ো কিন্তু ডিল সাইন হলো ভারত এবং জার্মানির মধ্যে। প্রায় বলা হচ্ছে যে ৭০,০০০ কোটি টাকার এই ডিল সাইন হতে চলেছে এবং এই ডিলটা ২০২১ থেকে কিন্তু পেন্ডিং ছিল, যেটা মনে করা হচ্ছে যে ২০২৬ নাগাদ এই ডিল সম্পূর্ণ হতে চলেছে। ইন্ডিয়া এবং জার্মানির মধ্যে সাবমেরিন ডিল সাইন হতে চলেছে প্রায় ৭০,০০০ কোটি টাকা, এবং যেটা এস্টিমেট আসছে যে এই ডিল প্রায় ৯০,০০০ কোটি টাকা পর্যন্ত যেতে পারে। যদিও এই ডিল নিয়ে এখনো পর্যন্ত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি যারা রয়েছেন, যে ক্যাবিনেট কমিটি রয়েছেন, সেই ক্যাবিনেট কমিটি এখনো পর্যন্ত পারমিশন দিতে বাকি আছে। তবে ডিল প্রায় ক্লোজ হওয়ার জায়গায় পৌঁছে গেছে। এই যে ডিলটা হচ্ছে এটা কিন্তু প্রজেক্ট 75I, এই প্রজেক্টের আন্ডারে এই ডিলটা সাইন করা হচ্ছে। টোটাল 6টা সাবমেরিনকে ইন্ডিয়া কিন্তু জার্মানি থেকে সমস্ত টেকনোলজি থেকে শুরু করে যা কিছু নিতে চলেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এটা কিন্তু জার্মানি থেকে আমরা ইম্পোর্ট করছি না। আমরা এই পুরো যে 6টা কনভেনশনাল যে সাবমেরিন তৈরি করছে, এই সাবমেরিনগুলো কিন্তু ভারতের মধ্যেই তৈরি করা হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইন্ডিজিনিয়াস টেকনোলজি মাধ্যমে কিন্তু তৈরি হতে চলেছে। ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতেই হবে, কিন্তু টেকনোলজি থাকবে কিন্তু জার্মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারত হঠাৎ করে জার্মান টেকনোলজিকে কেন অ্যাকোয়ার্ড করতে চাইছে। সেকেন্ড যেটা, যে ভারতের কাছে এই মুহূর্তে কতগুলো সাবমেরিন রয়েছে যে নতুন করে আমাদেরকে 6টা কনভেনশনাল সাবমেরিন নিয়ে আসতে হচ্ছে। আর এই যে নতুন সাবমেরিন, এই সাবমেরিন ভারতের ডিফেন্সে নতুন কি যোগ করতে চলেছে, যার জন্য ভারত এত হাজার কোটি টাকা খরচা করতে চলেছে। সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। দেখুন, এই যে পুরো ডিল দুটো গ্রুপের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে থাইসেন গ্রুপ, যেটা আপনার জার্মান কোম্পানি, আরেকটা হচ্ছে কিন্তু মাজাগাঁও ডক লিমিটেড। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে বেশিরভাগ যে সাবমেরিনগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এই মাজাগাঁও ডক লিমিটেড তারাই কিন্তু তৈরি করেছে। বর্তমানে ভারতের কাছে টোটাল 18টা সাবমেরিন আছে, যে সাবমেরিনগুলোর মধ্যে জেনে রাখুন একটা মাত্র সাবমেরিন আমরা তৈরি করতে পেরেছি, যেগুলো হচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন। আমাদের কাছে এই মুহূর্তে যে সাবমেরিন অ্যারিহান্ট ক্লাসের যে সাবমেরিন রয়েছে সেটা একমাত্র নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে। বাকি যত সমস্ত সাবমেরিন ভারতের কাছে রয়েছে সবগুলোই কিন্তু ডিজেল চালিত সাবমেরিন। আর এখানেই হয়েছে কিন্তু বড় সমস্যা। ডিটেলসে আলোচনা করছি। দেখুন, জার্মানি থেকে আমরা যে সাবমেরিনটা তৈরি করতে চলেছি তার মধ্যে একটা নতুন টেকনোলজিকে আপনারা দেখতে পাবেন, নতুন টেকনোলজিকে অ্যাড করা হচ্ছে। দেখুন, বর্তমানে দাঁড়িয়ে ভারতের যে সাবমেরিনগুলো রয়েছে প্রত্যেকটা সাবমেরিন কনভেনশনাল ডিজেল চালিত সাবমেরিন। অর্থাৎ প্রত্যেকটা সাবমেরিন চলার সময় বেশিক্ষণ কিন্তু জলের নিচে থাকতে পারে না। আপনারা জানেন যে সাবমেরিনের মেন যেটা ফিচার সেটা হচ্ছে লুকিয়ে যে কোনো জিনিসকে কিন্তু অবজার্ভ করা যায় জলের নিচে থেকে। যে কোনো জায়গার কিন্তু সোনারের মাধ্যমে ম্যাপ তৈরি করা যায় যে কোথায় কিভাবে অ্যাটাক করা যাবে। ভারতের কাছে এখন নতুন করে আমরা 6টা কনভেনশনাল এই অ্যাটাক সাবমেরিন তৈরি করতে চলেছি। এই যে সাবমেরিন দেখতে পাচ্ছেন, এই সাবমেরিনের ঠিক ওপরের অংশ যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি কনভেনশনাল ডিজেল চালিত সাবমেরিন হয় তাহলে কিন্তু তাকে জলের ওপরে এরকম ভেসে থাকতে হয়। যদি জলের ওপরে ভেসে থাকে তবেই কিন্তু নতুন করে ডিজেল ইঞ্জিন চালু হয় এবং যার পরে কিন্তু ইলেকট্রিক তৈরি হয় এবং সেই ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু এই সাবমেরিনটা চলে। এবার সমস্যা কি হয়ে দাঁড়িয়েছে, যতবারই আমরা এই ধরনের সাবমেরিনকে ইউজ করেছি যুদ্ধের সময়, বেশিরভাগ সময় কিন্তু এই ধরনের সাবমেরিন যখনই জলের উপর ভেসে ওঠে তখন কিন্তু এদেরকে বাকি যে শত্রুপক্ষ থাকে তারা কিন্তু ইজিলি হচ্ছে অবজার্ভ করে ফেলে। দেখুন, এই ধরনের সাবমেরিন বর্তমানে যে সাবমেরিন দেখতে পাচ্ছি সেগুলো সবই কিন্তু স্করপিয়ান ক্লাস সাবমেরিন রয়েছে। অর্থাৎ 18টা যে সাবমেরিন আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই কিন্তু স্করপিয়ান ক্লাস সাবমেরিন। আর বর্তমানে আমরা যে নতুন সাবমেরিন তৈরি করার চেষ্টা করছি সেই সাবমেরিনে কিন্তু নতুন একটা টেকনোলজিকে অ্যাড করা হচ্ছে, যেটা জার্মান টেকনোলজি, যেটার নাম হচ্ছে AIP, এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন টেকনোলজি। আমি এটা ভালো করে আপনাদেরকে বোঝাবো, তার আগে আমি আপনাদেরকে বলে দিই আমাদের কাছে কিন্তু হচ্ছে অ্যারিহান্ট
যে নিউক্লিয়ার সাবমেরিন, সেই সাবমেরিন কিন্তু রয়েছে। এবার দেখুন নিউক্লিয়ার সাবমেরিনের সব থেকে ভালো জিনিস কি জিনিস, সেটা জলের মধ্যে বহুদিন যাবৎ থাকতে পারে এবং জলের মধ্যে থাকা অবস্থায় কিন্তু ইলেকট্রিক জেনারেট করতে পারে, যেটা ডিজেল চালিত যে সাবমেরিন সেটা কিন্তু করতে পারে না। তো এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ডিজেল চালিত সাবমেরিনের জায়গায় আমরা এই ধরনের যে অ্যাটমিক সাবমেরিন বা নিউক্লিয়ার সাবমেরিন কেন বানিয়ে নিতে পারছি না? আমরা তো চাইলে এগুলোকে বানাতে পারি। দেখুন এর যে কস্ট কিন্তু অনেকখানি থাকে, প্লাস এর যে টেকনোলজি যথেষ্ট কিন্তু একটা কমপ্লেক্স টেকনোলজি থাকে। তো এই কারণে যদি এই ধরনের সাবমেরিনকে আমাদেরকে তৈরি করতে হয় তার খরচ অনেক বেশি পড়ে যাবে। এবার ভেবে দেখুন যে ভারত ইন্ডিয়ান ওশিয়ানে বা লোকাল রিজিয়নে যে এরিয়া রয়েছে সেখানে অবজারভেশন করতে চায় বা সেখানে কোনো সার্ভে করতে চায়। এখন সেই জন্য যদি আমাদেরকে এই নিউক্লিয়ার সাবমেরিনকে ইউজ করতে হয় তাহলে কিন্তু প্রচুর খরচা কিন্তু ভারতের হবে। তো ভারত চায় যে এই যে ইন্ডিয়ান ওশিয়ান বরাবর চাইনিজ ভেসেল কন্টিনিউয়াসলি বাড়ছে বা চাইনিজ সাবমেরিন কন্টিনিউয়াসলি গত কয়েক বছরে ইনক্রিজ হয়েছে, সেই পুরো জিনিসটাকে সার্ভে করার জন্য একটা সাবমেরিন দরকার, যে সাবমেরিন জলের নিচে থাকতে পারবে এবং অনেক দিন যাবৎ থাকতে পারবে এবং সেখানে যে ইলেকট্রিক জেনারেশন তার জন্য তাকে ভেসে উঠতে হবে না। বুঝতে পারছেন, বর্তমানে যে কনভেনশনাল সাবমেরিন তাকে ভেসে উঠতে হয়। তো এই জন্যই কিন্তু ভারত চেষ্টা করছে এই ধরনের সাবমেরিনকে নিতে। এবার দেখুন জার্মানি এরকম একটা দেশ, যে দেশ কিন্তু এই যে টেকনোলজি বললাম এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন টেকনোলজি, এই প্রোপালশন টেকনোলজিতে জার্মানি কিন্তু অনেক বেশি স্ট্রং। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে জার্মানি কেন, অন্যান্য তো অনেক দেশ রয়েছে, কারণ আমরা এখনো পর্যন্ত যে সাবমেরিন ইউজ করছি বেশিরভাগটা কিন্তু ফ্রান্সের সাবমেরিন বা ইউকের সাবমেরিন, তো জার্মানি কেন হঠাৎ করে? দেখুন জার্মানি এই এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন টেকনোলজিতে প্রায় বলতে পারেন যে খুবই দক্ষতা হাসিল করেছে। গত কয়েক বছরে জার্মানির সঙ্গে আমাদের রিলেশনও যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে এবং আমরা চেষ্টা করছি যে জার্মানির এই যে টেকনোলজি সেই টেকনোলজিটাকে ভারতের মধ্যে নিয়ে আসতে। এখন দেখুন এই যে টেকনোলজির মাধ্যমে জার্মানি কিন্তু আমাদেরকে ডাইরেক্ট সাবমেরিন তৈরি করে ভারতে পাঠিয়ে দেবে না, জার্মানি সেই টেকনোলজিটাকে ভারতে নিয়ে আসবে এবং ভারতে এসে নিজে থেকেই কিন্তু আত্মনির্ভর ভারত যে স্কিম রয়েছে তার মাধ্যমে কিন্তু এই সাবমেরিনটাকে অ্যাসেম্বল করবে। সো এর ফলে কি হচ্ছে, ভারতে একটা নতুন টেকনোলজিও আসছে। আর উল্টো দিকে আপনি জার্মানির কথা ভাবুন, কারণ তারা নতুন করে প্রচুর বিলিয়ন ডলারের $8 বিলিয়ন একটা কিন্তু বিজনেসও করছে, বা পরবর্তীকালে প্রচুর পার্টস যেগুলো তৈরি লাগবে সেগুলোও কিন্তু জার্মানি প্রোভাইড করবে। তো জার্মানির কাছেও কিন্তু ভারতের যে এই যে ডিফেন্স মার্কেট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। অন্যদিকে ভারতের কথা ভাবুন, ভারত চাইছে যে এই ধরনের এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন টেকনোলজি যদি ডিফেন্স সেক্টরে সাবমেরিনের মধ্যে চলে আসে তাহলে এই যে ইন্ডিয়ান ওশিয়ানে সব থেকে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই যে স্টেট অফ মালাক্কা আপনি দেখতে পাচ্ছেন, এই যে আন্দামান এরিয়াতে যে স্টেট অফ মালাক্কা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চাইনিজ সাবমেরিন এসে ঘোরাফেরা করে। ভারতের যে সোভরেনিটি সেটা কিন্তু যথেষ্ট বেশি মানে বলতে পারেন যে ডেঞ্জারাস পজিশনে কিন্তু যায় যখন চাইনিজরাই এই সমস্ত জায়গাতে ঘোরাফেরা করে। তো ভারত চাইছে কি যে আমাদের কাছে এরকম একটা সাবমেরিন আসুক, আমরা জলের তলায় থাকবো এবং ইজিলি এই পুরো এরিয়াটাকে কিন্তু সিকিওর করতে পারবো, অর্থাৎ পুরো ইন্ডিয়ান ওশিয়ানকে সিকিওর করতে পারবো। এখন দেখুন শুধু ইন্ডিয়ান ওশিয়ান তো বলা ভুল হবে, কারণ কি এই ধরনের যে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন টেকনোলজি রয়েছে বা এআইপি টেকনোলজি রয়েছে এর মাধ্যমে ভারত কিন্তু চাইলে শুধুমাত্র ইন্ডিয়ান ওশিয়ান নয়, তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন বর্তমানে দাঁড়িয়ে হচ্ছে স্টেট অফ হরমুজ, বাবেল মানদেব এই সমস্ত জায়গাতেও কিন্তু এই ধরনের সাবমেরিনকে প্রচুর পরিমাণে ইউজ করা যেতে পারে। এখন দেখুন ভারত আত্মনির্ভর প্রোগ্রামের মাধ্যমে এই ধরনের টেকনোলজিকে ইউজ করার চেষ্টা করছে। ডিজেল চালিত হলে এরকম জলের মধ্যে ভেসে থাকতে হতো, যেহেতু ডিজেল চালিত নয় তাই জলের নিচে থেকেই কিন্তু ইলেকট্রিক জেনারেট করতে পারবে এবং মাসের পর মাস জলের নিচে থাকতে পারবে, এটা সব থেকে বড় সুবিধে। এখন দেখুন জিও পলিটিক্সে আপনি রিসেন্টলি কয়েকটা ঘটনা দেখতে পেয়েছেন, সেই ঘটনার মধ্যে সব থেকে দুটো ঘটনা বড় জিনিস ঘটছে, সেটা হচ্ছে এই যে দুটো জায়গা, একটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ রিজিয়ন আর একটা হচ্ছে বাবেল মানদেব রিজিয়ন। এই যে দুটো জায়গা আপনি দেখতে পাচ্ছেন এই দুটো জায়গাতে ভারতের অনেক টাকা কিন্তু লেগে রয়েছে। কিভাবে? কারণ দেখুন বেশিরভাগ যে ক্রুড অয়েল আমাদের আসে কিন্তু আরব কান্ট্রি হয়ে আসে, সৌদি আরব, কাতার, ওমান, ইরান এই সমস্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে কন্টেনার শিপ ভারতের কাছে কিন্তু আসে। এখন দেখুন
এই জায়গাতে অলরেডি ইরান এবং আমেরিকার যুদ্ধের জন্য পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। ভবিষ্যতেও এটা বলা যেতে পারে যে মিডল ইস্ট সবসময় কিন্তু উত্তপ্ত হয়ে থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যদি কোনো একটা সাবমেরিন এই পুরো এরিয়াটাতে পোস্টেড থাকে, তাহলে আমরা আমাদের যে কন্টেনার শিপগুলো সেগুলোকে কিন্তু প্রোটেকশন দিতে পারবো। এবার ভাবুন, ভারত এরকম বহু কন্টেনার শিপ শুধুমাত্র তো মিডল ইস্টে যাচ্ছে তা তো নয়, এরকম বহু কন্টেনার শিপ কিন্তু ইউরোপেও যাচ্ছে। ইউরোপ কিভাবে যাচ্ছে? এই যে ইয়েমেনের পাশ দিয়ে বাবেল মানদেব হয়ে, রেড সি হয়ে, সুয়েজ ক্যানাল হয়ে ডাইরেক্টলি কিন্তু ইউরোপে চলে যায়। এখন যাওয়ার সময় সব থেকে বড় জিনিস যেটা ভারতের কন্টেনার শিপগুলো ফেস করে, সেটা হচ্ছে এই যে ইয়েমেন দেখতে পাচ্ছেন, আর ঠিক এর নিচে সোমালিয়া রয়েছে। এই সোমালিয়া আর ইয়েমেনে প্রচুর পরিমাণে পাইরেটস থাকে, যে সমস্ত পাইরেটসরা কন্টিনিউয়াসলি এই ধরনের কন্টেনার শিপগুলোকে অ্যাটাক করতে থাকে। ভারত চাইছে যে আমরা যদি কোনোভাবে এই জায়গাতে একটা বা দুটো সাবমেরিনকে যদি পোস্টেড করে রাখতে পারি, তাহলে এই পুরো জায়গাটাতে যে পাইরেটস ইস্যু হচ্ছে, সেই পাইরেটস ইস্যুটা অনেকটা কিন্তু স্টেবল হয়ে যাবে। এবং এটাও ভাবুন, এই বাবেল মানদেব রিজিয়ন ভবিষ্যতে স্টেট অফ হরমুজ যদি কোনোভাবে হচ্ছে জিওপলিটিক্যাল ইস্যুর সামনাসামনি হয়, তাহলে বাবেল মানদেব রিজিয়ন দিয়ে সমস্ত কন্টেনার শিপগুলো যাবে। আর যদি বাবেল মানদেব রিজিয়ন দিয়ে কন্টেনার শিপগুলো যায়, তাদেরকে প্রোটেকশন দেওয়াও তো আমাদেরই দায়িত্ব। তো ভারত চাইছে ঠিক এই জায়গাটায় গালফ অফ এডেনে 2-3টে করে সাবমেরিন যাতে পোস্টেড থাকে। এখন আপনার মনে হতে পারে যে 18টা তো সাবমেরিন আছে, তো 18টা সাবমেরিন তো ডাইরেক্টলি ইউজ করা যেতেই পারে। দেখুন, ভারত যে 18টা সাবমেরিন আছে সবগুলোকে একসঙ্গে ইউজ করতে পারে না। যদি 18টাই সাবমেরিন থাকে, প্রত্যেকটা সাবমেরিনের মধ্যে ধরুন 4-5টা কিন্তু ইউজে থাকে, বাকিগুলো কখনো তার পার্টসে কিছু প্রবলেম হয়ে গেছে, বা তার কোনো কনস্ট্রাকশনে ইস্যু হচ্ছে, বা তাতে কোনো রিপেয়ারিংয়ের দরকার আছে, সো সেগুলোর জন্য কিন্তু ডকেট হয়। তো যার কারণে আমাদেরকে এরকম সাবমেরিন কিছু বানিয়ে রাখতে হবে যেগুলো রিজার্ভেও থাকবে আবার অ্যাক্টিভও থাকবে। অর্থাৎ আমরা যদি 6টা এরকম কনভেনশনাল অ্যাটাক সাবমেরিন নিয়ে নিতে পারি, তাহলে আমরা একটাকে গদর পোর্ট যেটা পাকিস্তানে আছে সেখানে একটা পোস্টেড করে দিতে পারি, একটাকে আমরা বাবেল মানদেব রিজিয়নে পোস্টেড করতে পারবো, একটাকে আমরা স্টেট অফ হরমুজ রিজিয়নে পোস্টেড করতে পারবো। এছাড়া আমরা আরও কয়েকটা সাবমেরিনকে আন্দামান নিকোবরের যে এরিয়াটা সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য হচ্ছে পোস্টেড করতে পারবো। ভবিষ্যতে ভারত অন্যান্য অনেক কান্ট্রিকেই কিন্তু প্রোটেকশন দেবে। জানেন আপনারা, ভিয়েতনাম, ফিলিপিন্স আমাদের কাছ থেকেই ব্রহ্মোস মিসাইল নিচ্ছে। তো ভবিষ্যতে এটাও হতে পারে যে ভারত সিকিউরিটি এই সমস্ত কান্ট্রিগুলোকেও দিতে পারে, নাভাল সিকিউরিটি প্রোভাইড করতে পারে। তো ভবিষ্যৎ অনেক কিছু কিন্তু দাঁড়িয়ে আছে ভারতের ডিফেন্স পাওয়ারের ওপরে। ভারত যদি ডিফেন্সে স্ট্রং হয়, তাহলে ভবিষ্যতে অন্যান্য কান্ট্রিকেও কিন্তু ডিফেন্সের জন্য যে সিকিউরিটি দরকার সেই সিকিউরিটিটা দেবে। আজকে যেরকম আমেরিকা অ্যাজ এ সুপার পাওয়ার কান্ট্রি হিসেবে উঠে এসছে, চায়না অ্যাজ এ সুপার পাওয়ার কান্ট্রি হিসেবে উঠে এসছে, রাশিয়া অ্যাজ এ সুপার পাওয়ার কান্ট্রি হিসেবে উঠে এসছে, ভারতও তো একদিন উঠে আসবে। ভারতে তো ডিফেন্স অনেক বেশি স্ট্রং হবে। তাই জন্যই ভারত কিন্তু এই জার্মান টেকনোলজি যেটা রয়েছে 70,000 কোটি টাকা দিয়ে এই জার্মান টেকনোলজিটাকে কানেক্ট করতে চেষ্টা করছে। সো বুঝতেই পারছেন এটা অনেক বড় একটা ডিল। এই ডিলটা সাইন হলে আমরা কিন্তু চায়নাকে যেরকম একটু চাপে রাখতে পারবো, উল্টো দিকে আমরা পাকিস্তানকেও অনেকটা চাপে রাখতে পারবো। সো ডিফেন্স সেক্টরে এটা অনেক বড় একটা স্টেপ ভারত কিন্তু নিচ্ছে। সো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম পুরো বিষয়টা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন